podcast with A.T.G. Let the good times roll! Welcome to podcast with ADG. Today I have a very special guest, Shaunik Chintu, যাকে আমি Shaunik Chintu করে সেভ করা মোবাইলের নাম। I've known him for quite a long time. Let's make some noise for Shaunik, the guitar player from Inkling. Let's make some noise. Thank you. Welcome to the show. Shaunik আজ থেকে almost এক দশক আগের কথা. He had a band called Yajna Valgia. They were searching for a vocalist. He sent me a DM that are you interested to join the band, brother? So eventually it didn't happen. But ভবিষ্যতে ইচ্ছা আছে তোর সাথে মিউজিক করব। আমরা কিছু অরিজিনাল নিশ্চয়ই রিলিজ করতেই পারি এবং করব। তো এবার আমাদের ভবিষ্যতের প্ল্যানটা নিয়ে পরে কথা বলবো। আগে let me introduce you to Shaunik and how it all started. গান বাজনা নিয়ে আগে শুরু করি। কি করে শুরু হলো সবকিছু জার্নিটা? গান বাজনা আমার বাড়িতে সেরকমভাবে কেউ গান বাজনার সাথে যুক্ত নয়, বাবা মা তো নয়, কিন্তু আমার দাদু হারমোনিয়াম বাজাতেন। ওকে। আর আমাদের একখানা লালবাজারে প্রচুর আগে দোকান ছিল আমাদের হারমোনিয়াম সারানোর, তো দাদু ওখানে হারমোনিয়াম সারাতেন প্লাস বিক্রি করতেন, নিজে হারমোনিয়াম বাজাতেন। তারপরে আমার বাবার জেনারেশনে কেউ নেই, হয়তো জানি না দাদুর থেকেই কিছুটা পাওয়া। শুধু গান বাজনা করি না, আমি ছবিও আঁকি, তো এটা হচ্ছে ব্যাপার। আর গান বাজনা বাড়িতে যেরকম টিপিক্যাল বাঙালি ফ্যামিলিতে হয়ে থাকে, যেমন হেমন্ত মুখোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত, এগুলো তো চলে। প্রতিমা বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে চলতো, রেডিওতে চলতো, ক্যাসেটস ছিল আমাদের, আর আমি ওগুলোই শুনে বড় হয়েছি। তারপরে হিন্দি গান তো অবশ্যই বাড়িতে চলতো, সারাক্ষণ চলতো। তো এরমভাবে শুরু হয় গান বাজনা শোনা। কখনো ইচ্ছা ছিল না যে আমি কোনো সময় এসে গিটার বাজাবো বা গান গাইবো বা কিছু করব। 2001-2 সাল তখন আমি ক্লাস 8 কি 9-এ পড়ি সেই সময়। ওকে। 8-এ পড়ি, 7-8। তখন থেকে আমার এক বন্ধু ছিল পাড়াতে, আমরা সবাই বিকেলবেলায়, তখন ছিল সবাই বাচ্চারা একসাথে আমরা ফুটবল খেলতাম মাঠে। আমি ডেভিড বেকহামের খুব বড় ভক্ত, ঠিক আছে। তো ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, ডাঙ্গুলি খেলতাম। আমরা এখন তো কেউ জানেই না বোধহয় ডাঙ্গুলি খেলাটা কী জিনিস। গুলি খেলতাম। তো আমাদের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপে একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে সম্রাট। ও থাকতো আসামে, ও এখানে আসে, ও গানপত্র শুনতো, আমি জানতাম না। তো আমার সাথে ওর একটা ভালো টার্মস তৈরি হয়, যেহেতু আমি ছবি আঁকতাম বহু ছোটো, আমি 3 বছর বয়স থেকে ছবি আঁকি, ছবি আঁকা শেখা শুরু হয়। তো ওর ওগুলো খুব ভালো হতো, ছবি আঁকিস, আমার একটা ছবি এঁকে দেখা। ওর বাড়িতে যেতাম, গিয়ে বলে ছবি আঁকতাম, দুজনেই ছবি আঁকতাম। ও হয়তো পারতো না, এটা এঁকে দেখা, স্কুল ওয়ার্কের প্রজেক্টের কাজ, ঠিক আছে, ওই সায়েন্সের কাজগুলো, ওই হার্ট হ্যানা ত্যানা, এগুলো নিউরন ফিউরন ছবি এঁকে দিতাম। ওর বললো যে একটা জিনিস আছে, একটা জিনিস দেখাই চল তোকে। প্রথম আমি শুনি ওর কাছে নির্বাণা বলে একটা ব্যান্ড আছে, ঠিক আছে। তো ফার্স্ট গান হচ্ছে নির্বাণার গ্রেটেস্ট হিটস বলে একখানা অ্যালবাম আছে ওদের, স্মেলস লাইক টিন স্পিরিট। ওই গানটা শোনার পরে আমি ভাবছি এটা হচ্ছেটা কি। হ্যাঁ, গানটা শুনে এটা তো মারাত্মক জিনিস, মানে এটা কেন বাকিরা শোনে না, আমার বাড়িতে কেন শোনে না এই জিনিসগুলো। তখন তো ছোটো, মানে অতটা, মানে আমি একটু শাই টাইপের, যে খুব কম কথা বলি, নিজের সার্কেলের মধ্যে থাকতে ভালোবাসি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো খুব ভালো, এরকম আর কি আছে। বললো শুনবি। ও একটা ক্যাসেট বার করলো, তখন আমাদের সময় ওই ক্যাসেট, তাও খুব কষ্ট করে জোগাড় করতে হতো ক্যাসেট। আমাকে তারপরে একটা ক্যাসেট বার করে শোনা, সেটা হচ্ছে অ্যারোস্মিথের। ও ওয়াও, ঠিক আছে। কয়েকটা গান শুনলাম আমি, শোনার পরে এই ভাই এটা তো আরও আছে, নিশ্চয়ই আরও কিছু আছে। ওর কাছে 2-3টে ক্যাসেট ছিল, বিকজ ওর একটা দাদা ছিল,
সে তাকে সাপ্লাই করতো, ও তার থেকে নিয়েও শুনতো, প্লাস ও নিজে খুব ভালো গান গাইতো। আচ্ছা ঠিক আছে, তো এরকম একদিন দুদিন করে এগোতে থাকে। আমি প্রতিদিন বিকেলবেলায় খেলতে যেতাম, আর আধা ঘন্টা 45 মিনিট করে বাড়ি যেতাম, গিয়ে গান শুনতাম। কেননা আমার বাড়ি যদি গান চালাতাম বলতো বের করে দেবে আমাকে, আমি সেটা ভালো মতন জানি। তো এরম করতে করতে স্টার্ট হয় 2003-04 চলতে থাকে, প্রচুর গান এক্সপ্লোর করতে থাকি। আমাদের ওই সময় তখন নেট আসেনি, আর আমার বাড়িতে কম্পিউটার ছিল না, কিচ্ছু ছিল না। ওই ক্যাসেটে, ওর বাড়িতে টেপ রেকর্ডার ছিল, ওর মধ্যে ক্যাসেট দিয়ে গান শুনতাম। দিয়ে আবার আমি প্ল্যান করতাম যে তোরটা রেকর্ড হয়, তাহলে আমি একটা টেপ রেকর্ডার জোগাড় করবো, তাহলে ওর মধ্যে ক্যাসেটটা লাগাবো, তুই এখান থেকে প্লে করবি, আমি রেকর্ডটা চিপে রাখবো, তাহলে গানটা কপি হয়ে যাবে আমার। সেই বাবা অডিও, একদমই তাই, Right. একদমই তাই। দিস ইজ 90s man. ঠিক আছে, আমি সেই রকম ভাবে ওর কাছ থেকে নির্বাণার 2টো অ্যালবাম আমি পুরো, প্রথমে নির্বাণা ডাইহার্ট ফ্যান সেই সময়। আমি 2টো অ্যালবাম আমি রেকর্ড করে নিয়েছি বাড়িতে, জোরে চালাতাম না, কেননা বাবা কতটা পছন্দ করবে, মা কতটা পছন্দ করবে জানতাম না। আমি আমার নিজের ঘরে টেপ রেকর্ডার নিয়ে আসতাম, চালিয়ে শুনতাম। ওরমভাবে শুরু হয়। তারপরে আস্তে 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 আরেকটু গভীরে ঢুকতে থাকি, কেননা তখন তো আর গান সোর্সিং বলতে কি আছে, তখন টিভিতে তখন সবে সবে VH1 ছিল। VH1-এ আস্তে আস্তে ওজি শুনলাম, ওজির মামাম কামিং হোম। Oh wow. ঠিক আছে, ফার্স্ট গান আমি বলছি এইটা আবার কি, এইটা তো আবার অন্যরকম, এটা তো ভালো। হ্যাঁ, তারপরে ওর সাথে সাথে চলতে থাকতো। তখন তো বাইরে যেটা হচ্ছে, ওরা অনেকটা এগিয়ে চলে গেছে। ঠিক আছে, তখন আমাদের এখানে ফসিলসের অ্যালবাম বেরিয়েছে, ক্যাকটাস চলছে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীছাড়া চলছে। আমি কিন্তু তখন বাংলা ব্যান্ড বলে বস্তু আছে আমি কিন্তু জানি না। আমি প্রথম ব্যান্ড শুনলাম নির্বাণার, এটা ব্যান্ড বলে, এটা হচ্ছে ব্যান্ড। তারপরে আস্তে আস্তে যখন VH1 সামনে, ইংলিশে আরও অনেক রকমের ব্যান্ড আছে, সেগুলো শুনতে হবে, সেগুলো কোথা থেকে আমি পাবো। আমি ওকে জিজ্ঞাসা করতাম যে আরও তো এরকম গান শুনছি জানিস তো, এগুলো কোথায় পাবো। ও বলতো যে তুই একটা কাজ কর, চল যাই পার্ক স্ট্রিট যাই, ওখানে একটা জায়গা আছে, ওখানে গিয়ে গান শোনা যায়। ঠিক আছে, তো আমরা চলে এলাম পার্ক স্ট্রিটে, হচ্ছে কি জানো জায়গাটার নামটা, মিউজিক ওয়ার্ল্ড। আমরা ঢুকতাম, ঢুকে ওরকম সিডি বা ক্যাসেট নিতাম, লাগাতাম, হ্যাঁ, গান চালাতাম, শুনতাম। কি সময় ছিল, শুনে আবার রেখে চলে আসতাম, ফিরে যেতে ইচ্ছা করে। হ্যাঁ, মানে সত্যি, মানে ওই জিনিসগুলো এখন আর হয় না। এখন তো সব প্রচুর লোকজনের কাছে প্রচুর ইউটিউব, এভরিথিং, সবকিছু অ্যাভেলেবেল আছে, প্রচুর গান আছে। তখন সেই সময় আমরা কিভাবে গান কালেক্ট করতাম, যে গান কার কাছে কত গান আছে, মানে লাগবে, আমার গান লাগবে। তো এই করতে করতে গান শোনা শুরু হয় আমার। এবারে আস্তে আস্তে যখন আমার HS হয়ে গেল 2006, তখন আমি মোটামুটি মেটাল মিউজিকে একটু ইন্ট্রো করেছি, মানে ঢুকেছি ভেতরে। প্রথম আমার মেটাল ব্যান্ড বলতে হচ্ছে মেটালিকা, ফার্স্ট অ্যালবাম কিল এম অল। ওটা শুনে তো এটাই হতে হবে, মানে এর বাইরে আর কিছু হয় না। শুনলাম, ভালো লাগলো। তারপরে তার আগে গিটার বাজানো শুরু হয়, এটা মধ্যখানে বলে, গিটার বাজানো শুরু করে আমি 2003-এ, ওই ছোটো ছোটো বন্ধুদের দেখে। ওরমভাবে কোনো টিচারের কাছে আমি শিখিনি, ওরকমভাবে আমি নিজে নিজে শিখেছি, নিজে চেষ্টা করতাম। তারপরে আমার যে বন্ধুটার কথা বলছি, ওর একটা ব্যান্ড ছিল, ওদের যে গিটার প্লেয়ারটা, তার কাছে আমি বেসিকটা শিখেছি। তারপরে যা এখন বাজাই, যা করি সব শুনে। আর এখন তো ইউটিউবের প্রচুর ফ্যাসিলিটিস আছে, প্রচুর লেসেন্স আছে, সবাই যা করে আমিও টুকটাক লেসেন্স দেখি, প্লাস নিজের প্র্যাকটিস, এই হচ্ছে ব্যাপার। তারপর তো মেটালিকা শোনা শুরু হলো আস্তে আস্তে, মেটালিকা, ওবিচিউরি, প্যান্টেরা, মেগাডেথ, এক্সোডাস, স্লেয়ার। তারপরে ওল্ড স্কুলের দিকে চলে গেলে, ক্লাসিক রকের দিকে চলে গেলে যে স্টিল হার্ট, হোয়াইট ল্যান্ড, তারপরে গানস এন্ড রোজেস তো রয়েইছে, স্কিড রো, প্রচুর প্রচুর, মানে প্রচুর, মানে কোনোটাই বাদ দেওয়া যাবে না, কুইন। তারপরে আর কি বলবো, মানে শেষ করতে পারবো না আমি, মানে বিটলস। তারপরে শুনি আমি একবার আস্তে আস্তে পেছন দিকে যেতে, আরও কি আছে পেছন দিকে, এলভিস প্রেসলি, প্রচুর শুনতে শুরু করি। তারপর দেখলাম যে আচ্ছা, এরকমভাবে জিনিসটা শুরু হয়েছিল এরম সময়।
তো ওই সাথে সাথে আমি প্রথম বাংলা ব্যান্ড যেটা শুনি, সেটা বলে রাখা আমার লাইফে আমার ওয়ান অফ দ্য বেস্ট ব্যান্ড লাগে অল টাইম, সেটা হচ্ছে ক্রসওয়ার্ডস। পথ গেছে বেঁকে অ্যালবামটা আমার কাছে এখনো পর্যন্ত বেঞ্চমার্ক। মানে সেরা অ্যালবাম। ওই রকম অ্যালবাম আমি আজ পর্যন্ত শুনিনি কলকাতায়। মানে আমার কাছে আমি এখনো শুনি ওটা, মানে ওই রকম ভোকালস লাইন, ওই রকম ভয়েসিং, গিটার ভয়েসিং, মানে খুব কম শুনতে পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার, এরমভাবে শুরু হয় আমার জার্নি। চিন্টুর থেকে আমরা অনেক কিছু জানবো আস্তে আস্তে ক্রমশই। এবার যেটা আমি চিন্টুকে জিজ্ঞেস করব যে ইয়াজনা ভালকের সাথে তো তুই অনেকটা টাইম কাটিয়েছিস, তারপর এখন ইংক্লেন, পিপল আর ডুইং অ্যামেজিং, ভালো রিলিজেস হয়েছে, গুড রেসপন্স এন্ড অল। এবার তোদের পরবর্তী প্ল্যানস গুলো কি? ইংক্লেনকে নিয়ে কি করার ইচ্ছা আছে অ্যাপার্ট ফ্রম শোজ অ্যান্ড কনসার্টস? ব্যাপার হচ্ছে যে যেহেতু ইয়াজ্ঞাভালকার যে সাউন্ডটা ছিল, ইয়াজ্ঞাভালকার সাউন্ডটা একটু অন্য রকমের ছিল। ওটা একটা বৈদিক নাম, তো ওইটা নিয়ে আমরা প্রথম কথা, ওইটা নিয়ে যখন আমার বাকি মেম্বার চেঞ্জ হলো, আমি অল টাইম আমি বহুবার শূন্য থেকে শুরু করেছি ব্যান্ড নিয়ে। এর আগেও অনেকগুলো ব্যান্ড ছিল আমার, তো বহুবার যেহেতু শূন্য থেকে শুরু করেছি, তো ইয়াজ্ঞাভালকার যখন আমি 2016-তে শুরু করলাম তখন আশেপাশে কেউ নেই। আমি ভাবছি তো আমি তো গিটারটা বাজানো বন্ধ করবো না, আমি বাজাবো। তো আমি ভেতরে ভেতরে কম্পোজিশনসগুলো বানাচ্ছিলাম নিজের থটস অনুযায়ী, নিজে যেটা লিখেছি মাথায়, সেই লেখাটা তো আমাকে বাঁচিয়ে রাখতে হবে কোনো না কোনোভাবে। তারপরে ভাবলাম যে না, কিছু একটা এমন কিছু একটা শুরু করতে হবে কলকাতায়, যেটা হচ্ছে কিন্তু কেউ করে উঠতে পারছে না। সেই জায়গা থেকে আমি স্টার্ট করি ইয়াজ্ঞাভালকারকে দিয়ে। ইয়াজ্ঞাভালকার কিছু গান ইংল্যান্ডেও আমরা করি, কিন্তু ম্যাসিভ চেঞ্জ গানগুলো, মানে অনেক মডার্ন আগের থেকে, মানে স্ট্রাকচার ওয়াইজ। হ্যাঁ, অনেক স্ট্রাকচার, মানে এদিক ওদিক আছে, অনেক কিছু চেঞ্জ, নতুন এলিমেন্টস প্রচুর, অনেক এক্সপেরিমেন্ট করে গানগুলো বানানো হচ্ছে এখন, যেগুলো হচ্ছে। রিসেন্টলি আমাদের একটা গান রেকর্ড চলছে অলরেডি, তো ওটা খুব তাড়াতাড়ি রিলিজ করবো আমরা। বাহ, ঠিক আছে, একটা সিঙ্গেল কাজ অলরেডি চলছে। ওইটা মানে ওই গানটার হিস্ট্রি অনেকটা আগের তো একটা গান যেটা বেরিয়েছে তার সাথে এটা রিলেটেড। আমাদের যে গানগুলো পরপর আছে 7-8টা গান আছে, সেগুলো প্রতিটা গানের সাথে রিলেটেড, কিন্তু প্রতিটা গান এক একটা ছবি তোমায় দেবে। ওকে, ঠিক আছে, তুমি যে মানে এন্টারটেনমেন্টটা অল টাইম তোমায় থাকতে হবে। যে আমি যদি একখানা কিছু দেখি, তার মধ্যে যদি কোনো বিষয়বস্তু খুঁজে না বের করতে পারি, তাহলে সেটা কাজ হলো না, বা সেটা আর্টিস্টের কাজ হলো না। ওটা সবাই করতে পারে, ওরম করে তো লাভ নেই। প্রতিটা ছবি আমাকে বোঝাতে হবে। তো প্রতিটা গান আমাদের আলাদা আলাদা একটা করে ছবি, বা আলাদা আলাদা একটা করে সিনেমা বলতে পারো। তুমি যদি 4 মিনিটের একটা গান শোনো, সেটা একটা আলাদা তোমায় ভিজুয়াল দেবে। হ্যাঁ, আবার যদি আমাদের এমন গানও আছে 3 মিনিটের গানও আছে, তো সেটাও একটা আলাদা ভিজুয়াল দেবে। কিন্তু গল্পটা শুরু হচ্ছে প্রথম গান থেকে, শেষ হচ্ছে একদম 7 নম্বর 8 নম্বর গানে গিয়ে। এই যে থরলি একটা গান চলছে, মানে পুরোটা সিনেমার মতন, কিন্তু প্রতিটা এপিসোড বা প্রতিটা গান একটা আলাদা আলাদা এপিসোড। গ্রেট। এটাই হচ্ছে আমাদের কাজ, মানে আমরা চাই সব সময় প্রতিটা গানে আলাদা আলাদা কিছু দিতে। আমাদের নতুনত্ব বা স্টোরি লাইন, আমাদের ওই রকম কোনো জনার নেই। মানে আর লোকে বলে না তুমি থ্র্যাশ মেটাল বাজাও, কি এই মেটাল বাজাও, ওই মেটাল না, আমরা শুধু বলি আমরা প্রোগ্রেসিভ বাজাই। বা সেটা মেটাল কি রক কি অল্টারনেটিভ রক, সেটা অডিয়েন্স নিজের মতন করে ক্রিয়েট করবে না, এইটা এদের মতন হলো, বা এইটা অল্ট রক হলো, কি এটা অল্ট মেটাল হলো, কি ম্যাথ রক হলো, ম্যাথ মেটাল হলো, এরকম ব্যাপার। গ্রেট। তা তোর ফেভারিট গিটার প্লেয়ারদের মধ্যে প্রথমেই কার নাম তুই শ্রোতাদের বলবি যে আমার ফেভারিট গিটার প্লেয়ার এ, বা ফার্স্ট 3 ফেভারিট গিটার প্লেয়ার্স, বা 4, হোয়াট এভার বি দ্য নাম্বার, হু ইজ ইউর অল টাইম ফেভারিট গিটার প্লেয়ার? অল টাইম ফেভারিট গিটার প্লেয়ার সেটা হচ্ছে ডাইমব্যাক ড্যারেল। ওহ ওয়াও, অল টাইম ফেভারিট গিটার প্লেয়ার। তারপরে লিস্টে প্রচুর আছে, কিন্তু অল টাইম ফেভারিট গিটার প্লেয়ার ডাইমব্যাক ড্যারেল। যেমন লিস্টে তারপরেই আসছে হচ্ছে কি বলে ডেভ মাস্টিন, জেমস হেটফিল্ড, স্ল্যাশ, তারপরে স্টিভ ভাই, জোস্যাট। আমি তো আবার জোস্যাট লাইভও দেখেছি, মানে কলকাতায়। তখন হয়তো জোস্যাটের 2 কি 3টে গান শুনেছি, ওকে লাইভ দেখার পর অনেকগুলো গান শুনেছি। জোস্যাট আছে, এখন আরও অ্যাড হয়েছে প্রচুর লোক, আরও আমার অ্যাড হয়েছে, তাদের থেকে ইনফ্লুয়েন্সেস, তাদের থেকে শেখা।
হ্যাঁ, ইভেন জন পেট্রুচি আছে, তো বাদে যায় না। জেসন বেকার আছে, জেসন বেকার খুব ভালো রকম ইনফ্লুয়েন্সার মানে আমার জন্য। এই হচ্ছে ব্যাপার। নু মেটাল প্রচন্ড তুই ভালোবাসিস। ওরে বাপরে বাপ, আই নো দ্যাট ভেরি ওয়েল। বাপরে বাপ। তো নু মেটাল এরাটায় প্রচুর ব্যান্ডস আমরা ডিসকভার করেছি। অবভিয়াসলি কার্টসি আমার ডিসকভার করার জায়গা ছিল WWE। হ্যাঁ, সে কর্ন হোক, গডস্ম্যাক হোক, এন্ড দ্য লিস্ট ইজ এন্ডলেস। তো তোকে যদি অ্যাজ আ অর্গানাইজার কেউ যদি বলে দ্যাট তুমি একটা কনসার্ট অর্গানাইজ করতে যাচ্ছ অ্যান্ড ইউ হ্যাভ দিস অ্যামাউন্ট অফ মানি, এবং তুমি যে কোনো 4টা ব্যান্ডকে ওখানে ডাকতে পারো, তো সেই 4টে নু মেটাল ব্যান্ডস কারা হবে? আই নো ইটস আ ডিফিকাল্ট কোশ্চেন। সবার প্রথমে হচ্ছে ডেফটোনস। ওকে। তারপরে হচ্ছে কি বলবো, তারপরে হচ্ছে ট্রাস্ট কোম্পানি। ওকে। তারপর হচ্ছে স্কিন রেড। ওকে। আর হচ্ছে সেভেন ডাস্ট। বাহ। এই 4টে ব্যান্ড খুব শোনা দরকার লোকেদের, মানে এরা কিন্তু কর্নের সাথে সাথেই সব, যারা কর্ন শুনেছে, লিম্প বিস্কিট শুনেছে, পিওডি শুনেছে, এগুলো কিন্তু ওদের সাথে সাথেই আছে। হ্যাঁ, এগুলো অনেকে শোনে না এই ব্যান্ডগুলো, কর্ন শুনলাম মানে আচ্ছা তো শুনে নিলাম এই এরাটা, কিন্তু নয়। সেভেন ডাস্ট কিন্তু কর্নের সাথেও শো করেছে, প্লাস ডেফটোনও শো করেছে একসাথে, ওরা সব একসাথে উঠেছে। আমরা আলাদা আলাদা রকম ভাবে দেখি, হয়তো কর্ন সবার প্রথম হতে পারে, কিন্তু ডেফটোন তার অনেক আগে থেকে কাজটা শুরু করেছে, কিন্তু আমাদের কাছে আসতে টাইম লেগেছে। কর্ন এত তাড়াতাড়ি অ্যাপ্রোচ করে গেছে, আমাদের কাছে চলে এসছে, সেই জন্য আমরা কর্নটা বেশি করে শুনেছি। কিন্তু ডেফটোন বলে একটা ব্যান্ড আছে, আমি কিন্তু কর্ন আগে শুনেছি, ডেফটোন পরে। কিন্তু যখন আমি ডেফটোন শুনলাম, আমি তারপরে ডিসকভার করতে শুনলাম এই ব্যান্ডটা কবেকারের ব্যান্ড। দেখছি ওরে বাপরে বাপ, এরা তো মানে বাবা ব্যান্ড, মানে এরা স্টার্ট করছে, একটা 7 স্ট্রিং গিটারও আছে, গিটার প্লেয়ারটা মানে ফাটিয়ে বাজাচ্ছে, মানে অদ্ভুত সাউন্ড ডেফটোনের। আর তারপরে তো কর্ন আছে, সেভেন ডাস্ট আছে, স্কিন রেড আছে, যারা শোনেনি তারা স্কিন রেড শুনতেই পারো, স্কিন রেড খুব ভালো লাগবে। তারপরে নু মেটালের মধ্যে RATM আছে, ঠিক আছে, ওইদিকে আমাদের বললাম পাপা রোচ আছে, প্রচুর প্রচুর ব্যান্ড, প্রচুর, ওই এলাকায় মানে শেষ করা যাবে না, এত ব্যান্ড আছে। কিন্তু আমি নু মেটাল শোনার আগে, তার আগে প্রচুর রকমভাবে থ্র্যাশ শুনতাম, মানে আমাকে প্রচুর রকমভাবে ইনফ্লুয়েন্স করে হচ্ছে প্যান্টেরা, মানে প্রচন্ড রকমভাবে বাজানোর দিক থেকে। প্রথমে রিফ যে ওই রকম হেভি রিফ হতে পারে, তার মধ্যে এত মেলো থাকতে পারে, রিফ গ্রুভ এক্স্যাক্টলি, এই গ্রুভটা কিন্তু প্যান্টেরা প্রচন্ড ভাবে, প্লাস ব্রেকডাউনের ডেফিনিশন, বাপরে বাপ, মানে ব্রেকডাউন তো প্রথম প্যান্টেরা থেকে আমি শুনেছি যে একটা ব্রেকডাউন হতে পারে, এরকম একটা ম্যাসিভ কিছু একটা চলছে, মানে ওই 4 জন মিলে যে কি করছে মানে স্টেজে মানে ফাটিয়ে দিয়েছে, সত্যি একদম। এবং তার সাথে সাথে আমরা অনেক কিছু জানছি চিন্টুর ব্যাপারে অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ আ লিসনার, এবং পরবর্তী জেন জি বা হোয়াট এভার ফাক ইট ইজ, আই ডোন্ট নো, আমি একটা কথাই তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা ব্যান্ডের ওয়ান হিট ওয়ান্ডার করে দেখে শুনো না, তাতে করে কিছু জানতে পারবে না, শিক্ষাটা ইনকমপ্লিট থাকবে। সব গান শোনো, A to Z রিসার্চ করো, জানার চেষ্টা করো, দেয়ার ইজ সো মাচ টু এক্সপ্লোর। ডোন্ট জাজ আ ব্যান্ড বাই ওয়ান সং অর ওয়ান হিট, লিসেন টু দ্য এন্টায়ার অ্যালবাম। এবং চিন্টু একই সাথে সাথে আমাদের সময় লেটস নট ফরগেট মোজার বিয়ার, মনে আছে ব্ল্যাঙ্ক সিডি, এবং ওই টার্মটা ইউজ হতো বার্ন করা, ভাই আমাকে বার্ন করে দে। এখন এর প্রজন্ম হয়তো এটা জানেও না যে আমি যখন ফার্স্ট, বা খুবই দারুণ একদম সেই নস্টালজিয়ার কথা, আমি প্রথম বাড়িতে, হ্যাঁ খুব ঝামেলা বাড়িতে, না আমি একটা ওয়াকম্যান কিনবো, ঠিক আছে, কিসের না, ফিলিপসের একটা ওয়াকম্যান কিনবো আমি। তো বাবাকে বলেছি, বাবা বলছে ঠিক আছে তোকে আমি কিনে দেবো, তোমাকে রেজাল্ট ভালো করতে হবে। আর আমি আগে করে মিডিওকার স্টুডেন্ট, লাস্ট বেঞ্চে, ইম্পসিবল, মানে খুব ভালো রেজাল্ট করা মানে আমি মানে মানে অন্য জায়গায়, মানে ঠিক আছে, আমি মোটামুটি রেজাল্ট করে পাস, মানে রেজাল্টটা হলো, আমি পাস করলাম ক্লাস 11, ঠিক আছে। বাবা বললো ঠিক আছে তুই যখন আবদার করেছিস, 11টা পাস করে 12 উঠিস, ওখানে একটা ওয়াকম্যান দিচ্ছি। আমি ওয়াকম্যানটা শুনতাম, ওয়াকম্যানে ক্যাসেট লাগাতাম, আমি ক্যাসেট কিনতাম খুব পয়সা জমিয়ে, টিফিনের পয়সা, হ্যাঁ টিচারের পয়সা, হয়তো টিচার বলেছে 150 টাকা নেবে মাসে, আমি বলেছি 200 টাকা, ঠিক আছে, ওখান থেকে 50 টাকা আমার পকেট, ঠিক আছে।
তো করে আমি ক্যাসেট কিনতাম, ক্যাসেট কিনে ওগুলো শুনতাম, প্লাস ব্যাটারি ওয়াকম্যানের একটা দারুণ ট্রিক আছে, যদি ব্যাটারিটা কমে যায় পাওয়ারটা তখন ভোকালটা হয়ে যায়, ঠিক আছে। আমার এইটা আমি প্রথম দিন যখন এই ওয়াকম্যানটা চালিয়েছি, যখন ব্যাটারিটা কমে আসে, যে গানটা লাস্টে কি এরকম হয়ে যাচ্ছে কেন, এটা কি এরকমই আছে। তারপর বুঝতে পারলাম যে না, ব্যাপারটা ব্যাটারিটা চার্জ শেষ হয়ে আমার একটা জিনিস মনে আছে, এই এক্সপিরিয়েন্সটা আমি করেছিলাম, আমার বন্ধুর বাড়িতে ওয়াকম্যানে শুনছিলাম, কারণ ওয়াকম্যান কারো বাড়িতে থাকা ওয়াজ এ ডেলিকেসি, বাবা বাপ বিশাল ব্যাপার। আরে ভাই শোনা সেই লাস্টের দিকে যখন হচ্ছে nothing else matters, কি করে হলো এটা কি করে তো এগুলো এক্সপিরিয়েন্স করা, এগুলোকে জীবনে মানে গ্যাদার করা, বা এই যে স্টোরিজ গুলো আমরা শেয়ার করছি, দিস ওয়ার দ্য বেস্ট টাইমস, দিস ওয়ার ইনডিড দ্য বেস্ট টাইমস। মিউজিশিয়ানদের রেসপেক্ট করতো, এত শর্টকাট ছিল না, নো ফাকিং চ্যাট জিপিটি, নো এআই বুলশিট। বাড়িতে মানুষ পরিশ্রম করে গান লিখছে, গানের পিছনে টাইম দিচ্ছে, রেকর্ড করার জায়গা নেই। এখন যেমন লোকে একটা গান ভাবলো, ভেবে জাস্ট মুখে মুখে রেকর্ড করে দিল, তখন কিছু ছিল না, আসো বাজাও, তুমি মাথায় মনে রাখো। অ্যাবসলিউটলি, ব্যান্ড ওইভাবে তৈরি হয়, একসাথে একটা রুমের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটানো, তার সঙ্গে যদি কারোর বাড়িতে লেবু চা আর মুড়ি মাখা যুক্ত, তাহলে তো ওকে, ওর বাড়িতেই চলো, বসে 4-5 বসে অ্যাকোস্টিক গিটার নিয়ে গান বাজানো হচ্ছে। ওইটা এখন মানে হয় না, খুব কম হয়ই না। আর তার কি বলবো, মানে সেই সময় আরেকটা জিনিস ছিল। তারপরে আস্তে আস্তে আমার মনে আছে, আমি প্রথম ফোন কিনি, একটা নকিয়ার এরম একটা ছোট্ট ফোন কিনি, ওর মধ্যে ব্লুটুথ ছিল না, তার আগে ইনফ্রারেড ছিল। আমরা কতদিন পর শুনলাম। তো আমি কি করতাম, ওই ইনফ্রারেড দিয়ে গান নিতাম, একটা গান আসতে মানে মোটামুটি বোর হয়ে যেত। ও গানটা কোথাও নামিয়েছে, ও আমাকে ইনফ্রারেডে গান দিচ্ছে, আমি ওই গানটা নেওয়ার জন্য হয়তো ওর কাছে বসে রয়েছি, হ্যাঁ বসে এই গানটা আমার লাগে, এই গানটা আমি শুনবো, এরমভাবে আমরা গান নিতাম। আর আমরা গান যখন শুনতাম, থরলি শুনতাম। একটা ব্যান্ড শুনছি যখন, আমি একটা ব্যান্ড A to Z শুনতাম, সেটা 15 দিন 20 দিন 30 দিন ধরে আমি গানটা, যতক্ষণ না মাথায় বসছে আমার সাউন্ডটা। কিন্তু এখন তো সেইটা হয় না, এখন লোকে একটা গান শোনে, 2টো গান শোনে, 3টে গান, আমি ব্যান্ডটা শুনে ফেলেছি। কিন্তু সেই সময় আমরা পুরো গান শুনতাম, মানে পুরো অ্যালবাম ধরতাম। তার কারণ আমার কাছে আর কোনো আমি গানের কালেকশন করতে যেতাম আমাকে। তারপরে আস্তে আস্তে যখন আমার বাড়িতে কম্পিউটার এলো, তো পেন ড্রাইভ নিয়ে যেতাম, যার কাছে গান আছে আমাকে দে 10টা গান দে, কি 20টা গান দে, কি 25টা গান দে, গিয়ে আমি আমার নিজের কম্পিউটারে লাগিয়ে ওখান থেকে MP3-র মধ্যে ভরে তারপর গান শোনা। তারপর তখন তো প্রচুর গান শুনছি। তো আগে এগুলো এত ভালো ছিল না, আমরা কানে এরকম ভাবে দিয়ে গান শুনে গান তুলতাম গিটারে, ঠিক আছে, খুব চাপের ছিল গান তোলা, কি গান শোনাটাই তখন চাপের ছিল। যেতে হতো, কোথায় যেতাম গান শুনতে, কার বাড়িতে ভালো সাউন্ড সিস্টেম আছে, ওর সাউন্ড সিস্টেমটা ভালো, আধা ঘন্টার জন্য আসবো রে, একটু গান শুনবো, এই ক্যাসেটগুলো নিয়ে আসছি। ইভেন আমার গিটার বাজানোটাও ওরকম ভাবে, তার বাড়িতে একটা গিটার থাকতো, আমি যেতাম, তুই গিটার বাজাবি এখন? বলছে না, আমি এখন গিটার বাজাবো না। আমি, ভাই একটু দিবি গিটারটা, তাহলে 10-15 মিনিট বাজাবো। এরম ভাবে ধরে ও দেখাতো, আমি ওর সাথে বসে বসে, আচ্ছা এরম ভাবে এটা বাজে, এটা এরকম করে গিটার শিখেছি আমি। গিটার অনেক পরে কিনেছি আমি, কিন্তু শেখা শুরু ওই বন্ধুটা থেকে। বন্ধুরা যদি না থাকতো, মানে আজকে হয়তো এতটা আসতেই পারতাম না, আমার জার্নিটা হতোই না এতটা। একদমই তাই। এবং হয়তো আমরা অনেক সময় মনে করি, স্পেশালি চিন্টু হয়তো আমার সাথে এগ্রিও করবে, যে টাইম মেশিন নামক যদি বস্তুটা থাকতো, আমরা হয়তো বাটনটা টিপে সোজা 70 বা 80 দশকে ফিরে যেতাম। অবশ্যই, আর কিছু চাই না, না মোবাইল ফোন, কিছু চাই না ওই জাস্ট সিম্পল লাইফস্টাইল এন্ড রক এন্ড রোল, দ্যাটস ইট। একদম। তো সময়ের পরিবর্তন হচ্ছে, এবং বিজ্ঞান থেমে থাকবে না, সময় থেমে থাকবে না, আরো এরপরে অনেক কিছু আসবে। বাট অনেস্টি দিয়ে কাজ করে যাওয়াটা একটা আর্টিস্টের লক্ষ্য হওয়া উচিত। এবং চিন্টুকে আমি জানি, হি ইজ আ হার্ড ওয়ার্কিং আর্টিস্ট, ও ক্রমশ চেষ্টা করেই যাচ্ছে, এবং হি ইজ গিভিং হিজ বেস্ট ইন এভরিথিং। অলসো চিন্টু ইজ আ ভেরি গুড আর্টিস্ট। যারা জানো না, ওর হাতের কাজ অসাধারণ, ও প্রচুর ছেলে মেয়েদেরকে ক্লাস করায়, অ্যান্ড হি ইজ আ ভেরি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল। এবার চলে আসি ইংক্লেনের প্রসঙ্গে। আবার ইংক্লেন তো শোজ করছেন, এভরিথিং করছে। তো ইংক্লেনের এই নামটা, মানে এই কনসেপ্টটা কোথা থেকে আসলো? আমার নামটা খুব ইউনিক লেগেছে, ইটস সো ডিফারেন্ট। ইংক্লেনের কনসেপ্টটা হচ্ছে, আমি আর আমাদের যে ভোকালিস্ট অর্কদা, তো আমরা ডিসাইড করি যে যেহেতু আগের নামটা ছিল ইয়াজ্ঞাভালকিয়া, তো ওইটা যেহেতু একটা বৈদিক নাম,
ওইটা নিয়ে না অনেক বাউন্ডিংস চলে আসছিল লেখার মধ্যে। তো তখন যখনই বাউন্ডিংস আসছে, যে ভাবছি যে লেখাগুলো ওইটা থেকে বেরোতে পারছি না, তার জন্য আমরা ডিসাইড করলাম যে ব্যান্ডের নামটা সবার প্রথম কাজ হবে ব্যান্ডের নামটা চেঞ্জ করা। তো অর্কদা বলে তাহলে কি নাম রাখা যায়। তো এই নাম রাখার ক্ষেত্রে তো মাথার ঘাম পায়ে একদম ফেলেছিলাম আর কি, মানে মাথার ঘাম ছুটে যাচ্ছে যে কি নাম দেওয়া যায়। যাই নাম ভাবছি, কিছু না কিছু কোথাও না কোথাও একটা ব্যান্ড আছে। তো আমরা এমনই একটা নাম চাইছিলাম যেটা কোথাও থাকবে না, ইউনিক, একদম এইটাই ফার্স্ট হবে, এটাই লাস্ট হবে। তো প্রথমে আমি অ্যাকচুয়ালি বাড়িতে একটা কাগজে এরকম পেপারে জল দিয়ে তুলি দিয়ে এরকম রং ফেলছিলাম, আর ওটা খুব সুন্দর স্প্রেড করছিল। তো ওটা একটা চাইনিজ ইঙ্ক বলে আমাদের এটা পাওয়া যায়, যেটা আমরা ইউজ করি আঁকার ক্ষেত্রে। তো ওই চাইনিজ ইঙ্কটা দিয়ে আমি জল দিয়ে দিয়ে ফেলছিলাম। তারপরে হঠাৎ আমার মাথায় এলো এটার নাম তো ইঙ্ক। তো এবার যেই ওয়েতে এগোচ্ছে, তো ওটা তো একটা পাথ রেডি করছে না আমাদের লাইফে সবার জন্য। ওটাতে আমি গ্রেট, হোয়াট আ ব্রিলিয়ান্ট কনসেপ্ট। তো আমি সঙ্গে সঙ্গে ফোন করি অর্কদাকে, জানো অর্কদা এরকম একটা আমার মাথায় নাম এসছে, এটা কি পসিবল হবে? তো বলে কি নাম, বল বল বল। এলাম ইঙ্কটা ভেবেছি জানো তো, যে তা আমি খাতায় ফেলছি তো একটা পাথ নিচ্ছে জানো তো, তো কি ইঙ্ক পাথ হবে? তখন বলছে না না, ইঙ্ক পাথটা কি, আমি এটা খুব বোকা বোকা লাগছে। আমি তাহলে কি দেওয়া পাথকে কি বলা যেতে পারে, আর আর কত রকমভাবে পাথ ভাবা যেতে পারে। বলছে অর্কদা, দাঁড়া ঠিক আছে তাহলে আমি একটু ভাবি, আমাকে টাইম দে একটা দিন। ঠিক আছে তাহলে আমিও ভাবছি। তারপরে অর্কদা ফোন করে বললো যে পাথকে তো আমরা লেন বলতে পারি না। ওয়াও, আমি বলছি হ্যাঁ এটা তো দারুণ, তো হ্যাঁ চলো তাহলে হোক। তাহলে সেখান থেকেই ইঙ্কলেন। আর ইঙ্কলেন মানে শুধু একটা রং নয়, প্রচুর রং, প্রচুর মানুষের আসা যাওয়া, প্রচুর মানুষের স্টোরি, প্রচুর মানুষের ব্যথা, ভালোবাসা, দুঃখ, রাগ, যেটা খুশি বলতে পারো, সেই নিয়ে ইঙ্কলেন। আর সবাই আমাদের সাথে জড়িত, গ্রেট, মানে ছোট থেকে শুরু করে একদম যে লাস্ট মরতে যাচ্ছে সবাই ওই পাত দিয়ে যাবে, যেটা লাইফের ওয়ে। মানে প্রচুর রং ছড়াতে ছড়াতে যাবে, সেগুলোই আমরা কালেক্ট করবো, সেগুলোই আমি আবার রিটার্ন লোককে দেবো। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। গ্রেট। এবং একই সাথে চিন্টুর সাথে আমার কাজ করার ইচ্ছে বহুদিনের, এবং সুনার অর লেটার হয়তো আপনার একটা সবাই বাংলা মেটাল অরিজিনাল শুনবেন, যেটা হয়তো ইন প্রসেস আছে, এবং এটা আমার মাথায় আছে। কবে হবে জানি না, বাট হবে, নিশ্চয়ই হবে। করবো তো অবশ্যই। আর চিন্টুকে শেষ কটা প্রশ্ন আমি করতে চাই এবার। চিন্টুকে যেটা জিজ্ঞেস করতে চাই প্রথমেই, দ্যাট তুই তো মেটাল সিনে অনেক বছর ধরে গিগসে বাজাচ্ছিস, ব্যর্থতার মধ্যে দিয়ে গেছিস, সাফল্যতা দেখেছিস, এবং আর্টিস্টদের জীবনে কোনো রকম সাফল্যতার টার্ম হয় না। আমি আজ অব্দি সাকসেস টার্মটা বুঝিনি, আমি বুঝতে চাইও না, কাজ করে যাও। তো তোর এখনের প্রেজেন্ট মেটাল সিনটার দেখে কি মনে হচ্ছে? হাউ ইজ ইট গোয়িং? দ্য ইউথ, তারা গিগে আসছে, এভরিথিং, অল অ্যাবাউট ইট। ব্যাপার হচ্ছে যদি বলতে চাই আমাকে, তাহলে পেছনের কথা কিছু বলতে হবে। তার কারণ হচ্ছে যখন মেটাল কলকাতায় একটা টাইম ছিল যখন বাংলাটার উপরে খুব ভালো কাজ হচ্ছিল, একটা টাইম অফ প্যারাগ্রাফ ছিল যখন বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা মেটাল ইন্ডাস্ট্রি, বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কলকাতায় খুব ভালো কাজ হচ্ছিল। হ্যাঁ, কলকাতা কেন বলছি, তার কারণ বাংলাদেশেও প্রচুর ব্যান্ডস যারা প্রচুর ভালো ভালো মেটাল ব্যান্ড, কিন্তু কলকাতায় এরকমভাবে মেটাল ব্যান্ড খুব কম, বাংলা মেটাল ব্যান্ড। সেই সময় একটা মেটাল ব্যান্ড ছিল নাইট্রিক ড্রিমস বলে, খুব ভালো মেটাল ব্যান্ড। আত্মহত্যা ছিল, অবর্ষা ছিল। তো এরা একটা গ্রুপ তৈরি করে, যেটা ফার্স্ট আমি মেটাল গিগ যদি বলি, বাংলায় মেটাল গিগ, সেটা হচ্ছে নাকতলা মেটাল পল্লী। এটা মানে বলতেই হবে আমাকে, একদম একদম। ওখানে প্রচুর বাংলা মেটাল ব্যান্ডস বাজায়, প্রচুর প্রচুর, মানে ওখানে আত্মহত্যাবাজি ছিল, ওখানে লাইন আপ ছিল হচ্ছে আত্মহত্যা, নাইট্রিক ড্রিমস, অমাবস্যা, পেজ বলে একটা ব্যান্ড ছিল। হ্যাঁ, কিছু ইংলিশ ব্যান্ডও ছিল সেই সময়, সাফায়ার বলে। হ্যাঁ,
এরকম প্রচুর, এখনো মনে নেই, এটা বহু যুগ আগের কথা বলছি আমি। তো তারা একটা ওপেন এয়ার গিগ, নাকতলায় উদয়ন সংঘের মাঠে একটা ওপেন এয়ার গিগ হয়েছিল। তো ওখানে মানে ছেলেপিলেও প্রচুর এসেছিল, ভালো ক্রাউড হয়েছিল। তো তখন একটা সিন ছিল। এইবারে সিনটা গ্রো করতে 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 একটা টাইম এলো যখন হঠাৎ দেখছি সিনটা দুটো ভাগ হয়ে গেল দুম করে। হ্যাঁ, আমি কিন্তু প্রতিটা গিগে যাই, গিগে চেষ্টা করি যাওয়ার। এখন তো কাজকর্ম থাকে, যেতে পারি না। আগে প্রতিটা গিগ অ্যাটেন্ড করতাম। বা পিট বলে একখানা গিগ হতো, খুব ভালো গিগ হতো, মেটাল গিগ। ওখানে প্রচুর ভালো ভালো মেটাল ব্যান্ড বাজাতো। হ্যাঁ, তারপরে এটা হট করে পিট বন্ধ হয়ে গেল মধ্যিখানে। আবার ওদের একটা লাস্ট এডিশন হলো। ওদিকে নাকতলা মেটাল পল্লী এপিসোডটা টোটালটাই বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বন্ধ হয়ে যাওয়ার মধ্যেখানে একটা গ্যাপ তৈরি হলো, একটা ভ্যাকুয়াম তৈরি হলো। বাংলায় কোনো কাজ হচ্ছে না বলবো না, কাজ করছে যারা কাজ করে তার ভেতরে, কিন্তু কেউ সামনে আসছে না। কোনো গিগ যেখানে ভালো অর্গানাইজাররা ভালো অ্যাডস পায় না, হ্যাঁ, কেউ এসে প্রমোশন করে না। এই প্রবলেমসগুলো আগাগোড়াই ছিল আমাদের এখানে, ইভেন এখনো আছে। তো ভালো স্পন্সর নেই। এই জিনিসগুলো বলবো যে মানে এগুলোর উপর লোকের কাজ করা উচিত, মানে ভালো স্পন্সরদের আসা উচিত যারা মানে আছে অন্য জায়গায়। কিন্তু ভালো বড় বড় কোম্পানিরা স্পন্সর করছে, যেমন যদি শিলংয়ে যদি গিগ হয়ে থাকে বড় বড় কোম্পানিরা স্পন্সর করে সবাই। কিন্তু আমাদের এখানে এই জিনিসটা আগাগোড়াই প্রথম থেকে এইরকম, যে করছে, যে অর্গানাইজার, সে নিজের গ্যাপ থেকে করছে। তার স্পন্সর তুলতে তার নিজের ঘাম ছুটে যায়, মানে একটা গিগ করবো, কিছু একটা করবো। এখন যেটা হয়েছে, এখন দেখতে পাই গিগ হচ্ছে কিন্তু সেই পরিমাণে লিসেনার্স খুব কম আসছে। কিন্তু তারা আদৌ কি ভেবে আসছে কি ভেবে আসছে না সেটা আমি বুঝতে পারি না। আমি রিসেন্টলি কয়েকটা গিগে গেছি। যেমন এখন গিগটা হয় দু রকমের। একটা হচ্ছে ওল্ড স্কুল গিগ হচ্ছে, একটা হচ্ছে নিউ স্কুল গিগ হচ্ছে। এরকম আগে কিন্তু এরকম হতো না, সবাই মার্চ করে বাজাতো। হ্যাঁ, একটা ওল্ড স্কুল ডেথকোর ব্যান্ড বাজাচ্ছে, তার সাথে অন্য একটা নিউ মেটাল ব্যান্ডও বাজাচ্ছে। কিন্তু এখন সেপারেটেড, এই ইভেন্টটাতেই বাজাবে, আন্ডারগ্রাউন্ড সিনে যেটা চলছে। হ্যাঁ, এইটা আমার একটু অপছন্দের। কেননা মিউজিক, ওর তো কোনো ভাগ হয় না, ওর তো কোনো কিছু হয় না। কিন্তু এই ওল্ড স্কুল এই রকম বাজায় বলে আমার ইভেন্টে বাজাবে না, বা একে আমি ডাকবো না, এই ব্যাপারটা এখন চলে। কিন্তু আগে কিন্তু হতো না। আগে যে পেজ বলে যে ব্যান্ডটা বললাম, ওরা একটা পাঙ্ক রক ব্যান্ড ছিল, আমার যতটা মনে আছে। ওরা কিন্তু মেটাল গিয়ে বাজাচ্ছে। তাহলে হিসেব মতো এখন যদি হতো তাহলে কিন্তু ও বাজাতো না। ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি তো? সামাও ওই জন্য আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে যারা অর্গানাইজার আছে, যদি আমি নিজে অর্গানাইজার হই, আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করব। কারণ সবাইকে চেষ্টা করব, যারা উঠতে চাইছে বা একটা ব্যান্ড যে ভালো জায়গায় আছে তাদেরকেও বলবো তারা নতুন ব্যান্ডদের নিয়ে আসো, তাদেরকে প্রমোট করো। তাহলে সে বুঝতেই পারবে না, সে লাইনটা তো জানেই না। এটা নতুন ব্যান্ড, আজকে যদি আমি একটা ব্যান্ড করি, আমি জানি না, আমি বাচ্চা ছেলে, আমি কিভাবে আমি ওই গিগটায় বাজাবো, বা আমি ওখানে গিয়ে কিভাবে একটা গান রেকর্ড করব, কিভাবে গান রেকর্ড হয়। যতক্ষণ না সিনিয়ররা হেল্প করবে ততক্ষণ জুনিয়ররা শিখবে না। এর থেকেই সিনিয়র জুনিয়র একটা ভালো বন্ডিং তৈরি হয়। সেটা এখন খুব কম আমি যা দেখতে পাই। মানে কেউ দুম করে বলে না। এখন যেহেতু আবার সুবিধে আছে, ইউটিউব থেকে লোকে জেনে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সবটা তো জানা যাচ্ছে না। কাজ করে কিন্তু অনেকটা শেখা যায়। আমাদের এই মিউজিকে বা আর্টিস্ট লাইনে যত বেশি কাজ করবে তুমি, তত বেশি জানতে পারবে। আর যত বেশি ভুল করবে তত বেশি শিখতে পারবে। একদম, এটা হচ্ছে ভুল করাটা হচ্ছে খুব দরকার জীবনে। মানে মিউজিকের ক্ষেত্রে, ছবি আঁকার ক্ষেত্রে, লাইফের ক্ষেত্রে ভুল তোমায় করতেই হবে। প্রথমেই তুমি একেবারে ফার্স্ট হতে পারবে না, তোমাকে ভুল করতে হবে, তবেই তুমি জানাটা শুরু করবে। আর সবাইকে একটা কথাই বলবো যে প্রথমে জানো যেটা করতে চাইছো সেটা জেনে কর। এটা হচ্ছে একটা ব্যাপার। আর এখনকার গিগ তো ভালোই, মানে কিছু যারা অর্গানাইজার আছে আমাদের কলকাতায়, যারা রেসপেক্টেড সবাই আছে, তারা ভালো গিগ করছে। চাইবো আরও হোক, এরকম ভালো ভালো গিগস হোক। তাহলে আমাদের এখানে যে ব্যান্ডসগুলো আছে তারা মোটামুটি একটা প্ল্যাটফর্ম পাবে যে নিজেকে এক্সিবিট করার, যে আমি দেখাতে পারছি নিজেকে, নিজের কাজটা আমি কিছু একটা দেখালাম, যে চারটে লোক নতুন শুনলো যে না আমারও এরকম ক্রাউড আছে যারা আমাদের গানটা পছন্দ করছে, যেটা অন্য স্টেটগুলোতে হয়ে থাকে। হ্যাঁ, আমাদের এখানে আমাদেরকে আবার বাইরে গিয়ে শো করতে অনেকে বলে যে না এখান থেকে ব্যাঙ্গালোর যাব, অনেকটা খরচা। তো তারা কিছুটা রেভিনিউ দেয়, গিয়ে বাজাচ্ছে না, এরকম নয় বাজাচ্ছে না, বাজাচ্ছে, কিন্তু
ওই ক্রাউডটা তো আর এখানে হচ্ছে না, বা এই ক্রাউডটার ওখানে যাচ্ছে না, ওখানে একটা আলাদা ক্রাউড তৈরি হচ্ছে। তার জন্য কি লাগবে, আমাদের প্রচুর গান লাগবে, যেই ব্যান্ডটাই যাচ্ছে তার গান রিলিজ লাগবে, তার পেছনে একটা হিউজ ব্যাকআপে একটা হিউজ পরিশ্রম আছে। তুমি যতক্ষণ বাইরে গিগ করতে যাবে তার জন্য তোমার অ্যালবাম লাগবে, গান লাগবে, 10টা গান লাগবে কি 15টা গান লাগবে, যাই লাগবে। কিন্তু এইখানে যখন তুমি নিজের স্টেটে বা নিজের এরিয়ার মধ্যে শো করছো, অলরেডি যারা সার্কিটে আছে তারা তোমায় চেনে, তুমি একটা ব্যান্ড করেছো, হ্যাঁ 4-5টা গান তোমার আছে, তুমি ওখানে গিয়ে শোনালে যে কেমন রেসপন্স আছে তুমি বুঝবে। তো সেই জন্যই বলা যে এইখানে যারা অর্গানাইজার আছে তারা যাতে আরও বেশি, মানে অন্তত এরকম নয় যে প্রচুর শো করে ফেললো বা লোকই হচ্ছে না, কিন্তু এমন করতে হবে যাতে সবাই যাতে মিনিমাম না করে ভালো লোক হয় গিগসগুলোতে। এটা খুব মানে আমার মতে বলে, কেননা কয়েকটা গিগসে আমি দেখি 4-5 জন দাঁড়িয়ে আছে কি 10 জন দাঁড়িয়ে আছে। একটা আর্টিস্ট যখন ওঠে তার সে ভাবে যে না মোটামুটি আমার অন্তত 50 জন ক্রাউড থাকবে আমাদের এখানে। সবাই তো সব কিছু শোনে না বা সব কিছু বোঝে না, আর সবার জন্য সব জিনিস নয়, এটা তো সবার প্রথমে বুঝতে হবে। তো যাতে আমারটাও শুনতে পারে, বাকি 10 জনেরটাও শুনতে পারে, সেই একখানা গ্যাপ আমাদের রাখতে হবে। এটা খুব ভাইটাল, মানে গায়ে 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 না হয়ে জিনিসটা যদি একটা স্পেস থাকে, তাহলে সবাই একটা জায়গায় একটা একতা তৈরি হবে সবার মধ্যে, সবাই ভালো কাজও করতে পারবে, সবাই স্পেস পাবে, একটা স্পেস তৈরি করতে হবে, এটাও প্রয়োজন। গ্রেট। যাই হোক, আজকে অনেক কিছু জানলাম আমরা চিন্টুর থেকে, অ্যাজ আ মিউজিশিয়ান, অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ আ পার্সন। তো ইট ওয়াজ গ্রেট টু হ্যাভ ইউ অন মাই সেট ব্রাদার, ইট ওয়াজ প্লেজার। খুব শীঘ্রই দেখা হচ্ছে। অল দ্য বেস্ট উইথ ইনক্লেইন। থ্যাংক ইউ।